নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, যুদ্ধ প্রাথমিকভাবে শেষ হয়েছে। আবার ইরান এবং আমেরিকা তারা আলোচনায় বসতে চলেছে এবং সেটি ডেফিনেটলি নিউক্লিয়ার ওয়েপন্স প্রলিফারেশন নিয়ে, এবং অবশ্যই তার সঙ্গে আনুষঙ্গিক আরও বহু আলোচনা থাকবে। সুতরাং ভয় পাওয়ার বা অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, যদিও ইসরায়েল একটা ইরিটেন্ট হিসাবে ইমার্জ করছে। দেখুন, ইসরায়েল আমাদের বন্ধু দেশ, এ ব্যাপারে কোনো সন্দেহই নেই। ইসরায়েল বিভিন্ন সময় এবং প্রায় সবসময় ভারতবর্ষকে নানাভাবে টেকনোলজিক্যালি এবং ডিফেন্স ইকুইপমেন্টসের টেকনোলজিস সাপ্লাই করে তারা নানাবিধ আমাদের সাহায্য করে আসছে। এছাড়া বিভিন্ন যে তথ্য, বিশেষত ভারতের যেগুলো বিপদ হতে পারে সে সম্পর্কে ইসরায়েল আমাদের তথ্য দিয়ে যাচ্ছে। কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে আমেরিকার সঙ্গে ইরানের যে যুদ্ধ চলছে সেখানে কিন্তু ইসরায়েলের ভূমিকা নগণ্য ছিল বলে ইসরায়েল সে ব্যাপারটা খুশি হতে পারেনি এবং নতুন করে লেবাননের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে, যার ফলে ডোনাল্ড সাহেব খুব ক্ষেপে গিয়েছেন এবং ইসরায়েলকে একদম সংযমে থাকার ব্যাপারে সতর্ক করছেন, যে অর্থাৎ তারা সংযম নিয়ে থাকুক। জেডি ভান্স অর্থাৎ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট আরও এক কাটি এগিয়ে বলেছেন যে ইসরায়েল সম্পূর্ণভাবে আমেরিকার দয়ায় চলে, সুতরাং ইসরায়েলের কখনো আমেরিকা কি সিদ্ধান্ত নিচ্ছে সেইটার ব্যাপারে বাড়িয়ে চড়িয়ে বা আগ বাড়িয়ে সেটা বিরোধিতা করা কখনো উচিত নয়। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প নিজে সিদ্ধান্ত নেবেন যে ইসরায়েলকে ফার্দার তিনি সাহায্য করবেন বা করবেন না। অর্থাৎ এখানে সাংঘাতিকভাবে একটি বৈপরীত্য চলে এসেছে এবং আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে আপেক্ষিকভাবে একটি চির দেখা যাচ্ছে, এবং এর ফলে বিভিন্ন বিনিয়োগকারীরা একটু আতঙ্কিত হয়ে উঠেছেন যে যদি ইসরায়েল আমেরিকার কথা না মানে তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে। কারণ ইরান তো অলরেডি বলে দিয়েছে যে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। সেক্ষেত্রে ইসরায়েলকে যদি আমেরিকা কন্ট্রোল না করতে পারে, ইসরায়েল যদি কন্টিনিউয়াসলি লেবাননে বোম্বিং করে যায়, সেক্ষেত্রে ইরানের ভূমিকা কি হবে, ফার্দার যুদ্ধ এসকালেট করবে কি করবে না। দেখুন, ইসরায়েলের যে ভূমিকা সেটা তো রয়েছে, ইসরায়েল নিজের একটি স্বতন্ত্র দেশ, তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে এবং সেটা তারা নেবে। কিন্তু ইরান এই ক্ষেত্রে মারাত্মক কিছু করবে বলে আপাতত মনে হচ্ছে না। তার কারণ ইসরায়েলের কাছে বা মাফ করবেন, ইরানের কাছে এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় যে করেই হোক তাদের মাথার ওপর থেকে ইকোনমিক স্যাংশনসগুলো যেন তুলে নেওয়া হয় এবং আমেরিকা যাতে তাদের অভ্যন্তরীণ ব্যাপারে তারা মাথা না গলায় এবং স্ট্রেট অফ হরমুজের মাধ্যমে যে জাহাজগুলো পাস করবে সেখান থেকে তারা যদি সরকারিভাবে বা বেসরকারিভাবে কিছু শুল্ক তোলার ব্যবস্থা তারা করতে পারে। যাই হোক, আপাতত যুদ্ধ এসকালেট করবে না বলেই আমার ব্যক্তিগত ধারণা, কিন্তু বলা তো যায় না, ভবিষ্যৎ তো কেউ ডেফিনেটলি দেখতে পারে না। তবে হতে পারে বলছি, এটা কখনো কোনো ফরওয়ার্ড লুকিং স্টেটমেন্ট না, যে প্রাথমিকভাবে যদি সোমবার মার্কেট খোলে সেখানে হয়তো সামান্য কিছুটা আমরা মার্কেটকে বিচলিত দেখলেও দেখতে পারি। কিন্তু যেহেতু আমেরিকা ইরান আবার নতুন করে আলোচনায় বসতে রাজি হয়েছে, সুতরাং মারাত্মক কিছু এদিক ওদিক ঘটার সম্ভাবনা কম। বিশেষত শুক্রবার রাতে যখন ন্যাসড্যাক প্রায় 2% বেশি বৃদ্ধি, মানে 2%-এর কাছাকাছি বৃদ্ধি পেয়েছে, সুতরাং এটা কখনোই আমরা ধরে নেব না যে ভারতীয় বাজার নেগেটিভলি এফেক্টেড হবে। তবে সেটা কালকে সকালের এশীয় বাজারগুলো দেখলে কিছুটা বোঝা যাবে, গিফট নিফটির মুভমেন্ট দেখলে কিছুটা আন্দাজ করা যাবে। যা এই বিষয়ে একটা কথা বলার খুব প্রয়োজন রয়েছে, যে দেখুন, যুদ্ধ থেমেছে, কিছু কিছু স্টকস এখনো চিপ রয়েছে এবং এটা মাথায় রাখতে হবে যে যে কোনো স্টকস আমি তুললাম যেহেতু যুদ্ধ থেমেছে এবং সেটাতে বিনিয়োগ করে দিলাম, অর্থাৎ উঠলো বাই তো শেয়ার কিনে যায়, এরকম করা যায় না। এরকম করলে সম্পদ ডিস্ট্রাকশন হয়, ওয়েলথ ক্রিয়েশন সম্ভব নয়। যে কোনো সেক্টর বিশেষ বিশেষ ক্ষেত্রে র্যালি করে না, সমস্ত সেক্টর একসঙ্গে র্যালি করে না। কিছু কিছু সেক্টর বিশেষ বিশেষ সময় তারা র্যালি করতে থাকে, অর্থাৎ সময় মানে টাইম স্পেসিফিকও ভীষণ হওয়াটাও ভীষণ ইম্পর্ট্যান্ট এক এক সময়। হ্যাঁ, ডেফিনেটলি বড় বড় বিনিয়োগকারীরা তারা বলছেন যে টাইম ইজ ইম্পর্ট্যান্ট, টাইমিং ইজ নট ইম্পর্ট্যান্ট।
এটা নিঃসন্দেহে এটা গ্রহণযোগ্য, কিন্তু তার সঙ্গে এটাও আমাদের মেনে নিতে হবে যে এখন যেরকম সোশ্যাল এক্সপোজার এসছে, এখন যেরকম আমরা ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে প্রায় রিয়েল টাইম প্রাইস মুভমেন্ট বা প্রাইস অ্যাকশন দেখতে পাচ্ছি, তার ফলে আমাদের কাছে যে পরিমাণ ইনফরমেশন রয়েছে সেটা কিন্তু আজ থেকে 30-40 বছর আগে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ছিল না। তাহলে কি এমন ইন্ডিকেশন রয়েছে যেটার ফলে আমরা বুঝতে পারবো যে এই সেক্টরগুলোতে একটা তেজি ভাব হওয়ার সম্ভাবনা রয়েছে, এই সেক্টরগুলো দারুণভাবে এনকারেজড হওয়ার সম্ভাবনা রয়েছে। যত সময় গিয়েছে প্রত্যেকটা যুগ ধরে যদি বিচার করেন, দেখবেন যে বিভিন্ন সেক্টর বিভিন্ন সময় একটা দারুণ বুল রান দেখিয়েছে। অন্তত আজ থেকে বছর 5 আগে অবধি এরকম বহু সেক্টর ছিলই না যেগুলোকে নিয়ে মানুষ আলোচনা করতে পারেন। কেউ কি কখনো নিউ এজ সেক্টরের কথা ভাবতে পেরেছিলেন? কেউ কখনো জোম্যাটো বা সুইগির মতন স্টক লিস্টেড হতে পারে ভেবেছিলেন? ইন্স্যুরেন্স কোম্পানিসগুলো আজ থেকে 6-7 বছর আগে মাত্র লিস্টিং হয়েছে। কেউ কখনো রেলওয়ে স্টকসগুলো কিনে নিয়ে দারুণ ইউফোরিক হবেন কেউ কখনো ভাবতে পেরেছিলেন? ভারতবর্ষের ডিফেন্স গোটা বিশ্বে চোখ খুলে দিতে পারে, এটা কখনো কেউ ভেবেছিলেন? অর্থাৎ আমাদের সময়ের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো যে বিভিন্ন ব্যবসার প্রতি মানুষের আকর্ষণ বদলে যায়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে ট্র্যাডিশনাল যে কোম্পানিজগুলো রয়েছে, অর্থাৎ যারা কেক বিস্কিট সাবান শ্যাম্পু বিক্রি করে, তাদের প্রয়োজন কোনোদিন কমবে না, ওষুধের প্রয়োজন কোনোদিন কমবে না, জুতোর প্রয়োজন কোনোদিন কমবে না, কিন্তু এরা হাই অপারেটিং প্রফিট মার্জিন নিয়ে ট্রেড করবে এরকম সম্ভাবনাও কম। এছাড়া এই ধরনের কোম্পানিজ বহু ফাস্ট মুভিং কনজিউমার গুডস কোম্পানির কথা যদি বলি, যে আমাদের ভারতবর্ষে যে সেরা এফএমসিজি কোম্পানিজগুলো রয়েছে তারা অলরেডি এস্টাবলিশ, তাদের বিজনেস অলরেডি ছড়ানো হয়ে গেছে, সেগুলো লার্জ ক্যাপ কোম্পানিজে পরিণত হয়েছে, তারা হিউমাঙ্গাস রেটে গ্রো করবে এরকম সম্ভাবনা কম। অর্থাৎ তাদের অপারেটিং প্রফিট মার্জিন মারাত্মক বেশি থাকবে না, তারা এক্সট্রাঅর্ডিনারি গ্রোথ অর্থাৎ 15-20% হারে গ্রো করবে, এই সুবিশাল কোম্পানি সেভাবে গ্রো করতে পারে না। কিন্তু এদের ক্ষেত্রে পজিটিভ যেটা ব্যাপার সেটা হচ্ছে এগুলো হচ্ছে হাই ক্যাশ ফ্লো কোম্পানি, পজিটিভ ক্যাশ ফ্লো কোম্পানি, সুতরাং এদের ক্যাশ ফ্লো নিয়ে কোনোদিন প্রবলেম নেই, এদের ডিভিডেন্ড পে আউট নিয়ে কোনো প্রবলেম নেই, এদের স্টেবিলিটি নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু যেটা সমস্যা রয়েছে, মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুগুলো বদলে যাচ্ছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যদি আজকে বিভিন্ন এশীয় মার্কেটসগুলোর র্যালি দেখেন, কেন র্যালি করছে বলুন তো? আপনাদের কি মনে হয় যে এগুলো ফাস্ট মুভিং কনজিউমার গুডসের ওপর ডিপেন্ড করে র্যালি করছে বা ফার্মা কোম্পানিজগুলোর উপর ডিপেন্ড করে র্যালি করছে? উত্তর হচ্ছে ডেফিনেটলি নয়। এইগুলো র্যালি করছে নতুন বিজনেস, সম্পূর্ণ নতুন বিজনেস, টেকনোলজি ড্রিভেন বিজনেস, এবং ঠিকই ধরেছেন সেগুলো মূলত র্যালি করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট কোম্পানির জন্য। এইগুলো প্রত্যেকটা র্যালি করে যাচ্ছে, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে যে কোম্পানিজগুলো বা যে সেক্টরসগুলো রিলেটেড, অর্থাৎ ডেটা সেন্টার্স, রিনিউয়েবল এনার্জি এবং সেমিকন্ডাক্টরস, সেই কোম্পানিজগুলোই কিন্তু তাইওয়ান, কোরিয়া, জাপান, চায়না এবং আমেরিকাতে তুমুল র্যালি করে যাচ্ছে। এবং তার ফলে আজকে দেখছেন ইউনাইটেড স্টেটসে এই হারে ন্যাসড্যাকে উত্থান হচ্ছে, কসপিতে উত্থান হচ্ছে, নিকে 225-এ উত্থান হচ্ছে, সাংহাইয়ে উত্থান হচ্ছে। তার কারণটাই এটা, নিউ এজ কোম্পানিজ, ব্রাদার বলা যেতে পারে নিউ এজ টেকনোলজি কোম্পানিজগুলোর ওপর সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে পড়ে রয়েছেন, সেটা দেশি বিনিয়োগকারীরা বলুন বা বিদেশি ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার্স বা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্স, যাদেরই নাম বলুন না কেন, তারা কিন্তু সমস্ত এই ধরনের সেক্টরে বিনিয়োগ করছে। এইবার ভারতবর্ষে আমাদের যদি দেখুন, ভারতবর্ষে তো এই মুহূর্তে এমন মারাত্মক কোনো কোম্পানি নেই, কিছু কিছু এআই রিলেটেড কোম্পানিজ রয়েছে, সেগুলো তো অলরেডি দারুণ র্যালি চলছে, কিন্তু অধিকাংশ কোম্পানি এখনো অবধি কিন্তু তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে না। যেগুলো আমাদের হাতে রয়েছে সেগুলো কিন্তু ইনফরমেশন টেকনোলজি কোম্পানি যারা মূলত সার্ভিসেস প্রোভাইড করে থাকে, সেগুলো তো অলরেডি হাড়ির হাল হয়ে রয়েছে, 27-28% কেবলমাত্র নিফটি আইটিতে পতন হয়ে রয়েছে। তাহলে মানুষ যাবেন তো যাবেনটা কোথায়? তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে এই ক্ষেত্রে সরকার কিসের ওপর ফোকাস করছেন।
সরকার কিসের ওপর ফোকাস করতে চাইছেন, কিসের মধ্যে ক্যাপিটাল ইনফিউজ করতে চাইছেন, কিসে সাবসিডিজ দিচ্ছেন, কিসে সবস দিচ্ছেন, কিসে প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিমস দিচ্ছেন, সেই সেক্টরগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং সেটার আইডেন্টিফিকেশন একেবারে সরকার প্রত্যেক বছর 1 ফেব্রুয়ারিতে দিয়ে থাকেন। এবং যদি একটা উদাহরণ তুলে ধরে বলবো যে দেখুন 1 ফেব্রুয়ারিতে সরকার এই সেক্টরের উপর ফোকাস করেছেন বা ফোকাস করার কথা বলেছেন গোটা বছরের জন্য, তারপর সেই সেক্টরটা এই যাবত প্রায় বলা যেতে পারে 25% র্যালি করে গেছে কেবলমাত্র সেক্টরটা। তার মানে ভাবুন যে ভারত সরকার যদি একবার স্থির করে নেন যে আমরা এই সেক্টরগুলোর ওপর বিশেষভাবে নজর দেব, সেই সেক্টরগুলোতে র্যালি আসা উচিত। আসবে এটা তো কেউ বলতে পারে না, তার কারণটাই এটা, সেখানে ক্যাপিটাল ইনফ্লো হবে। যখন ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা দেখবেন যে একটি দেশের সরকার ফুল কনসেন্ট্রেশন রয়েছে সেই বিশেষ সেক্টরগুলোর ওপর, স্বাভাবিকভাবে তাদের চেষ্টাটা হবে সেই ধরনের সেক্টরের অন্তর্গত বিভিন্ন কোম্পানিগুলোতে ঢোকার জন্য। দেখুন বিশেষ করে লাস্ট যে কেন্দ্রীয় বাজেট হলো, পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বাজেট হলো, সেখানে সরকার মূলত ছটা এরিয়াজে ফোকাস করার কথা বলেছিলেন। দেখুন সরকার যে দেশেরই সরকার হোক না কেন তারা কখনো কৃষিকে ইগনোর করেন না, ভারত সরকার তো ডেফিনেটলি কখনোই করেন না। এবং কৃষি বিশেষ করে এটাকে প্রথম গ্রোথ ইঞ্জিন হিসাবে সরকার অভিহিত করেছেন। এখানে এর গ্রোথের কথা বলা হয়েছে, সেচের কথা বলা হয়েছে, স্টোরেজ ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে এবং গ্রামীণ উন্নয়নের কথা বলা হয়েছে। এছাড়া মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেসের ওপর অর্থাৎ ছোট এবং মাঝারি শিল্পের ওপর ফোকাস করার কথা বলা হয়েছে। সেখানে ক্রেডিট গ্যারান্টি ইনক্রিজ করার কথা বলা হয়েছে যাতে ইজিলি কৃষকরা লোন পান, সেটার দিকে ফোকাস করার কথা বলা হয়েছে। মেক ইন ইন্ডিয়ার ওপর বিশেষ করে ফোকাস করা কথা বলা হয়েছে যাতে তারা বিশেষ সুবিধা পেয়ে থাকেন মেক ইন ইন্ডিয়ার বিভিন্ন পলিসিসের মাধ্যমে। 3 নম্বর ম্যানুফ্যাকচারিং, ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং মিশন, সেখানে যাতে ভারতবর্ষের বিভিন্ন কোম্পানি যত বেশি ভারতবর্ষে উৎপাদন করতে পারে তত ডেফিনেটলি আমাদের লাভ, এবং সেটা যাতে রপ্তানি করা সম্ভব হয়, অর্থাৎ আন্তর্জাতিক মানের যদি তারা প্রোডাক্টস তৈরি করতে পারে তার উপর ফোকাস করা হচ্ছে। এবং 4 নম্বর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার বলতে সব কিছুই বলা চলে, এর মধ্যে রাস্তা রয়েছে, ব্রিজ রয়েছে, লজিস্টিক্স রয়েছে, সমস্ত কিছু রেল রয়েছে, সমস্ত কিছু কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে পড়ে। সেইগুলোতে বিভিন্ন রাজ্যকে সম্পূর্ণ সুদমুক্ত ঋণের কথা কিন্তু বলেছেন, অর্থাৎ কেন্দ্রীয় সরকার। মানে ভাবুন কেন্দ্রীয় সরকার কি বিপুল পরিমাণ ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করতে চাইছেন, ঠিক যেভাবে চায়না 1980 সাল থেকে মানে লিটারালি হান্ড্রেডস অফ বিলিয়ন্স অফ ডলার্স তারা ইনভেস্ট করেছিল তাদের দেশকে ঢেলে সাজাবার জন্য। মনে রাখতে হবে একটি দেশ ততটাই উন্নত যতটা উন্নত তাদের কিন্তু পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার, সেটাই করার চেষ্টা ভারত সরকার করছে। এছাড়া 5 নম্বর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি এবং ইনোভেশন, অর্থাৎ এআই সেন্টার অফ এক্সেলেন্স তৈরি হয়ে গিয়েছে, অটল টিঙ্কারিং ল্যাবস, স্কিলিং সেন্টার্স এবং ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, এইটার উপর সরকার মারাত্মক ফোকাস করতে চলেছে এবং সেটার জন্য বরাদ্দ করে রেখেছেন বাজেটে বেশ কয়েক হাজার কোটি টাকা। এছাড়া রপ্তানি এক্সপোর্টস, দেখুন আমরা এখনও আমদানি বেশি করে থাকি, রপ্তানি কম করে থাকি। সরকারের আপ্রাণ চেষ্টা হচ্ছে যে ব্যালেন্স অফ ট্রেড যাতে আমাদের পক্ষে যায়, আমরা যেন কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস হতে পারি, অর্থাৎ আমরা রপ্তানি যাতে বেশি করতে পারি, আমরা আমদানি যেন কমিয়ে আনতে পারি, তবেই তো দেশের লাভ, তবেই তো দেশের পকেট থেকে কন্টিনিউয়াস টাকা বেরিয়ে যাবে না। অর্থাৎ সরকারের এই সেক্টরগুলোর ওপর ফোকাস রয়েছে। এছাড়া এই যুদ্ধ অর্থাৎ গালফ ওয়ার বলুন বা মধ্যপ্রাচ্যের যুদ্ধ বলুন, স্ট্রেট অফ হরমুজ যুদ্ধ বলুন, যাই বলুন কেন, আমাদের চোখটা তো খুলে গেছে। আমরা তো বুঝতে পারছি জৈব জ্বালানির উপর আমরা আর বেশি দিন নির্ভরশীল হতে পারবো না। বারবার আমাদের কিন্তু এই বাধা বিপত্তি এড়িয়ে সেটাকে পেরিয়ে যেতে হবে। পেট্রোল ডিজেলের দাম ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে যদি এই ধরনের ডিসরাপশনস আছে, এবং সেটা যে কোনো পৃথিবীর জায়গায় হোক না কেন ভারতবর্ষ তো সাফার করবে। সুতরাং রিনিউয়েবল এনার্জির ওপর ফোকাস সরকার করতে চলেছেন। ডিফেন্স নিয়ে ভারতবর্ষ এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে সমস্ত ছোট দেশগুলো তারা ভারতবর্ষের দিকে তাকাচ্ছে তাদের ডিফেন্স ইকুইপমেন্টস পারচেস করার জন্য। কেন বলুন তো? তার মানে কি ভারতবর্ষের ডিফেন্স ইকুইপমেন্টস আমেরিকা বা রাশিয়া বা সুইজারল্যান্ডের থেকে অনেক বেশি উন্নত? প্রশ্নটা সেটা না। কিছু ক্ষেত্রে আমরা ডেফিনেটলি অনেক বেশি উন্নত, কিছু ক্ষেত্রে আবার বলছি। কিন্তু
অধিকাংশ ক্ষেত্রে নয়। তাহলে সেই ছোট ছোট দেশ আমাদের কাছ থেকে কেন ডিফেন্স ইকুইপমেন্টস পারচেস করতে চাইছে? খুব সহজ ভাষায় বলতে গেলে ভারতবর্ষের কস্ট অফ প্রোডাকশন অন্যান্য দেশের তুলনায় এতটাই কম যে ভারতবর্ষ যে দামে ট্র্যাডিশনাল ডিফেন্স ইকুইপমেন্টসগুলো বিক্রি করতে পারবে এই দেশগুলোতে, সেগুলো আমেরিকা, রাশিয়া বা ইউরোপের কোনো দেশ তাদের পক্ষে সম্ভব নয় সেই কম দামে এই বিভিন্ন ছোট ছোট দেশগুলোকে বিক্রি করা। ঠিক সেই জন্যেই ভারতবর্ষের গ্রহণযোগ্যতা অনেক বেশি বেরিয়ে গেছে, মানে বৃদ্ধি পেয়েছে। এছাড়া অপারেশন সিঁদুরে ভারত সরকার ভারতবর্ষ তারা প্রমাণ করে দিয়েছেন যে ভারতবর্ষ কি কেপেবল, মানে কি ধরনের ক্যাপাবিলিটি তাদের রয়েছে। সুতরাং ভারতবর্ষ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটা দেখিয়ে দিতে সক্ষম হয়েছেন যে ভারতবর্ষ একটি সুপার পাওয়ার হিসেবে ইমার্জ করছে, এবং ভারত সরকার আমাদের দেখিয়ে দিচ্ছে এই সেক্টরগুলোতে আমরা ফোকাস করছি, এবং ভবিষ্যতে এটা 1-2 বছরের গল্প নয়, ডিফেন্স 1-2 বছরের গল্প নয়, রেলওয়েজ 1-2 বছরের গল্প নয়। আজকের যদি খেয়াল করে দেখেন যে প্রধানমন্ত্রী আজকের বিশ্ব যোগ দিবস, মাননীয় প্রধানমন্ত্রী এসে তিনি কেবলমাত্র যে আমাদের যোগ ব্যায়াম করে দেখিয়েছেন, আজকে ডেফিনেটলি আপনারা দেখেছেন, সেটা নয়। প্রধানমন্ত্রী আরও গুরু দায়িত্ব সঙ্গে নিয়ে এসেছিলেন। সেখানে 21শে জুন গার্ডেন রিচ শিপবিল্ডার্স, অর্থাৎ ভারতবর্ষের অন্যতম বড় ডিফেন্স কোম্পানি, বড় ইন দ্য সেন্স শিপ বিল্ডিংয়ের ক্ষেত্রে, সেইখানে তারা মানে একদম সম্পূর্ণ দেশীয় টেকনোলজির মাধ্যমে 3টে ধরনের জাহাজ তারা প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছে। প্রধানমন্ত্রী সেগুলো আজকের উদ্বোধন করেছেন। একসঙ্গে 3টে এই ধরনের বিশেষ ধরনের জাহাজ উদ্বোধন করা মুখের কথা নয়, সেটা গার্ডেন রিচ শিপ বিল্ডার্স তারা কিন্তু করে দেখিয়েছে। জিআরএসসি 3টে জাহাজ, একটা হচ্ছে আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয়। এবার দেখুন যে এগুলো ভারতবর্ষের সামুদ্রিক নিরাপত্তা বাড়াবে, এবং এদের কাজগুলো, ফাংশনসগুলো একটু বুঝে নিই। আইএনএস দুনাগিরি প্রজেক্ট 17A স্টিলথ ফ্রিগেট, আধুনিক স্টেলথ যুদ্ধজাহাজ, মানে একসঙ্গে বিভিন্ন ধরনের যুদ্ধ করার ক্ষমতা রাখে। 2 নম্বর আইএনএস সংশোধক, এটা সার্ভে ভেসেল বলা হয়। এটা কি করে? এটা সমুদ্রের তলায় ম্যাপিং করতে থাকে, এবং এদের হাইড্রোগ্রাফিক সার্ভে করার ক্ষমতা রয়েছে, এবং এটা বিভিন্ন ধরনের নৌ অপারেশনের সময় এরা কিন্তু ব্যবহৃত হবে। 3 নম্বর আইএনএস অগ্রয়, এটা অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট। এটা যদি উপকূলে কোনোভাবে শত্রুরা তারা সাবমেরিন নিয়ে উপস্থিত হয়, এরা কিন্তু সেটাকে ট্রেস করতে পারবে এবং সেটাকে মোকাবিলার জন্য সম্পূর্ণভাবে তৈরি হতে পারবে। অর্থাৎ দুর্দান্ত একটা মাল্টিফাংশনাল একটা ইকোসিস্টেম প্রধানমন্ত্রী আমাদের দেশকে উপহার দিয়েছেন বলা যেতে পারে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটি সুখবর। সুতরাং ফোকাসগুলো বুঝতে পারছেন তো? এবার বলে দিই যে দেখুন, নিফটি ইন্ডিয়া ডিফেন্স সেটা 1 বছরে 23.75% বৃদ্ধি পেয়েছে। ফোকাস ডিফেন্সের উপর ছিল, হিউজ ইনক্রিজ করা হয়েছে। বাজেটারি অ্যালোকেশন ডিফেন্সের ক্ষেত্রে দারুণভাবে ইনক্রিজ করা হয়েছে। ক্যাপিটাল গুডস 1 বছরে, বিএসসি ক্যাপিটাল গুডসের কথা বলছি, 24.57% রিটার্ন দিয়েছে, যেখানে নিফটি নেগেটিভ রিটার্ন, সেন্সেক্স নেগেটিভ রিটার্ন। বিএসসি ইন্ডাস্ট্রিয়ালস এই বছর কেবলমাত্র, অর্থাৎ 2026-এ 15.1% রিটার্ন দিয়ে দিয়েছে। এছাড়া বিএসসি ইউটিলিটিস 1 বছরে অলরেডি 17.23% রিটার্ন দিয়ে দিয়েছেন। তাহলে বুঝতে পারছেন তো, যে কোনো স্টকস, আমার মনে হলো এই স্টকটা কিনলাম, ভালো লাগছে, কিনে নিলাম, তুলে নিলাম না। ভারতবর্ষের ফোকাস কোথায়? ভারত সরকারের ফোকাস কোথায়? ভারত সরকার কোন সেক্টরগুলোকে বছরের পর বছর সাপোর্ট দিতে আগ্রহী? কেন এই সেক্টরগুলোকে আপনাদের মনে হয় ভারত সরকার সাপোর্ট করে যাচ্ছেন? এছাড়া সেমিকন্ডাক্টার্স, ডেফিনেটলি সেমিকন্ডাক্টার্স বলুন, রিনিউয়েবল এনার্জি, এগুলো সমস্তগুলোর এই বড় বড় আমব্রেলার আন্ডারে চলে আসছে, সেই জন্য আলাদা করে আলোচনা করলাম না। তার কারণ ভারত সরকার জানেন যে এই সেক্টরগুলোতেই ভারতবর্ষ ওয়ার্ল্ড ক্লাস হয়ে উঠছে, এবং ভবিষ্যতে ডেফিনেটলি ওয়ার্ল্ড ক্লাস হয়ে উঠবে।
ভারত সরকার এখন কেবলমাত্র এই সানশাইন মানে সেক্টরসগুলোর ওপর স্পেসিফিক ফোকাস দেবে। তার মানে সানসেট সেক্টরসগুলোতে সরকার একেবারেই অবহেলা করবেন তা নয়, কিন্তু যেখানে সরকারের ফোকাস বেশি থাকবে, যেখানে কোম্পানিজগুলো তারা ক্রমাগত অর্ডার পাবে, সেখানেই তো এফআইআইসরাও ইন্টারেস্টেড হবে, ডিআইআইসরাও ইন্টারেস্ট হবে, সেটাই তো স্বাভাবিক। যাই আজকে এখানে শেষ করলাম। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে স্টকসগুলোকে নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে আমার বা আমার পরিবারের ভেস্টেড ইন্টারেস্ট থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে ডেফিনেটলি যদি কিনি বা বিক্রি করে আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্ট অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ারের বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের জন্য নমস্কার।